সালমান আনিসুলের 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। এদিকে পদত্যাগ করবেন না, উল্টো নির্বাচন করার ঘোষণা সালাউদ্দিনের। জানাবো 31 আগস্টের মধ্যে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার বলছেন আসিফ নজরুল। গুম হওয়া পরিবারের দুর্দশা শুনে যা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। 15 আগস্ট পালন করবে গোপালগঞ্জ আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো দুর্নীতিমুক্ত অফিসে ঘুষি শেষ কথা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সালমান আনিসুলের 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন গণ আন্দোলন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক। রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়। সূত্র বলছে, সালমান এফ রহমান এবং আনিসুল হকের গ্রেপ্তারের মামলায় 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। ডিবি সূত্র বলছে, আজ বুধবার দুপুরে তাদের সিএমএম কোর্টে তোলা হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং নির্বিচার গুলি চালানোর ইন্ধনদাতা হিসেবে তাদের হাত রয়েছে বলে মনে করছে পুলিশ। একই সঙ্গে 16 জুলাই ঢাকা কলেজের সামনে হতাহতের ঘটনায় নিউ মার্কেট থানার এক মামলায় বিগত সরকারের এই 2 শীর্ষ কুশীলবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল ডিএমপি পুলিশ কমিশনার মাইনুল হাসান নিশ্চিত করেন যে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। পদত্যাগ করবেন না, উল্টো নির্বাচন করার ঘোষণা সালাউদ্দিনের। শেখ হাসিনা সরকারের পতনের রাষ্ট্রীয় এবং স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদের পদত্যাগের দাবি উঠেছে। অনেকেই ছাত্র জনতার দাবির মুখে পদত্যাগ করছেন। তবে এক্ষেত্রে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুকে সভাপতি কাজী সালাউদ্দিন। পদত্যাগের দাবির মুখে দেশের একটি সংবাদ মাধ্যমকে নিজের অবস্থান জানিয়ে বাফুকে সভাপতি বলেন, প্রথমত বাংলাদেশ ফুটবল অ্যাল্টার্সের কি ভূমিকা ফুটবলে। আমি ঘোষণা দিয়েছি 26 অক্টোবর বাফুকে নির্বাচন হবে। আমি নির্বাচন করতে পারবো কিনা তা বলার কে? তাদেরকে অধিকার দিয়েছে আমাকে হুমকি দেওয়ার। আন্দোলনকারীদের দাবির মুখে পদত্যাগ তো করবই না, বরং বাফুকের আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার কথা জানালেন এই ফুটবল কর্তা। আমি পদত্যাগ করছি না, আমি আরো আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি কোনো হুমকির মুখে ফুটবল ছাড়বো না। তার পদত্যাগের দাবিতে যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে কড়া ভাষায় সালাউদ্দিনের বার্তা, আমি সাদামাটা মানুষ না, আমার দীর্ঘ ফুটবলের ইতিহাস আছে। আমি জাতীয় দলের অধিনায়ক ছিলাম, আমি মুক্তিযোদ্ধা ছিলাম আওয়ামী লীগের আমলে, ছাড়াও আমি জিয়াউর রহমানের আমলে, খালেদা জিয়ার আমলে, হুসাইনি মোহাম্মদ এরশাদ জাতীয় ক্রীড়া পুরস্কার, স্বাধীনতা পদক, শেখ কামাল আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছি। আমি নিজের ইচ্ছায় ফুটবল ছাড়বো, কারো হুমকিতে নয়। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে বাফুকের সভাপতির পদে আছেন কাজী সালাউদ্দিন। তার আমলে বাফুকের বিরুদ্ধে ফিফা থেকেও দুর্নীতির অভিযোগ এসেছে। সমালোচনার নিত্যসঙ্গী হলে বাফুকের সভাপতির পদে অনড় থেকেছেন সাবেক এই ফুটবলার। 31 আগস্টের মধ্যে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার বলছেন আসিফ নজরুল। সারা দেশে দায়ের করে মিথ্যা ও হয়রানিমূলক মামলা আগামী 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। অধ্যাপক আসিফ নজরুল বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে। আইন উপদেষ্টা বলেন, গণহত্যা ও গুলি বর্ষণের বিচার হবে। মামলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে। তিনি আরো বলেন, সারা দেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা 3 দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তা করা সম্ভব হয়নি। পুলিশি বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি। এখন পুলিশ যোগ দিয়েছে। আশা করি 31 আগস্টের মধ্যেই সেই সব মামলা প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে। রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমান মান্নার মামলা প্রত্যাহার হবে। আইন উপদেষ্টা বলেন, বৈষম্য সর্বব্যাপী, ধর্মের ভিত্তিতে, রাজনৈতিক ভিত্তিতে যত বৈষম্য হয়েছে তা নিরসন করা হবে। বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসাব আগামী 10 দিনের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল। গুম হওয়া পরিবারের দুর্দশা শুনে যা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আওয়ামী লীগের গত 15 বছরের শাসন আমলে গুম ও নিখোঁজ ব্যক্তিদের ফিরে পাওয়ার দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন গুমের শিকার ব্যক্তিদের পরিবার ও আত্মীয় স্বজনদের সংগঠন মায়ের ডাক। গুম ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে দুর্দশার বিবরণ শুনে বিস্ময় প্রকাশ করেছেন ডক্টর ইউনূস। তার নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসব গুম ও নিখোঁজের উদ্ঘাটন করবে বলে তাদের আশ্বাস দেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, এই সরকার আপনারই বানিয়েছেন, আপনাদের কারণে এই সরকারকে আসতে হয়েছে, আপনারা এই সরকারের জন্মদাত্রী। এই সরকার যদি আপনাদের বিষয়গুলো না দেখে তাহলে এই সরকারের দরকারটা কি? সরকার যদি এসব বিষয়ে কাজ না করে তাহলে এই সরকারের সার্থকতা কি? যেভাবেই হোক এসবের সুরাহা করতে হবে, না হলে এ দায় থেকে এই সরকার মুক্তি পাবে না। গত কয়েক বছর ধরে গুমের শিকার ব্যক্তিদের সন্ধান চেয়ে রাজপথে কর্মসূচি পালন করে আসছে মায়ের ডাক।
তবে তাদের অভিযোগ নিয়ে খুব বেশি বিচলিত হতে দেখা যায়নি বিগত সরকারকে। এমনকি বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা বলেন, নিখোঁজ ব্যক্তিরা স্বেচ্ছায় লুকিয়ে আছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস আরও বলেন, আপনারা সাহসী কাজ করেছেন। আপনারা যদি রাস্তায় না দাঁড়াতেন তাহলে মানুষ জানতে পারত না। মায়ের ডাকের আহ্বান। সানজিদা ইসলাম নিজেদের দুর্দশা তুলে ধরে বলেন, আমাদের পরিবারের সদস্যদের গুম করেই ক্ষান্ত হয়নি। বিভিন্ন সময় নানান সংস্থার লোকজন অনেক পরিবারকে হয়রানি করেছে। এমনও হয়েছে সাদা কাগজে সই করিয়ে নিয়েছে যে আমাদের কেউ গুম নেই। তারা বেড়াতে গেছে। অনেক পরিবারের এমন সন্তান আছে যারা গর্ভে থাকার সময় তার বাবাকে নিয়ে গেছে। তারা জানে না তাদের বাবা বেঁচে আছে কিনা। অনেক নারী জানেন না তিনি বিধবা নাকি তার স্বামী বেঁচে আছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর গুম ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পেতে আশায় বুক বেঁধে আছে তাদের পরিবার। কেউ কেউ ফিরলে সিংহভাগই এখন নিখোঁজ। প্রধান উপদেষ্টাকে ভুক্তভোগী এক নারী বলেন, 5 আগস্ট সরকার পতনের পর যখন বিভিন্ন জায়গা থেকে গুম হওয়া ব্যক্তিদের ফিরে আসার তথ্য প্রকাশ হচ্ছিল তখন আমাদের মনে আশার সঞ্চার হচ্ছিল। আত্মীয়স্বজনরা টেলিফোনে খোঁজ নিচ্ছিল। কি যে এক সময় কাটাচ্ছি বলে বোঝাতে পারবো না। 15ই আগস্ট পালন করবে গোপালগঞ্জ আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামীকাল 15ই আগস্ট পালন করবে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিবসটি পালনের নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে সব কর্মসূচি পালন করতে নির্দেশ দেন বলেও এতে উল্লেখ করা হয়। জেলা আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে 15ই আগস্ট সকাল 7টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন। এরপর দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও 15 আগস্টে শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল 10:30টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল 11টায় সমাধিসৌধ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। দুর্নীতিমুক্ত অফিসে ঘুষেই শেষ কথা। আমিও আমার অফিস দুর্নীতিমুক্ত। বগুড়া সদর সাব রেজিস্ট্রার কার্যালয় চত্বরে ঝুলছে এমন সাইনবোর্ড। তবে বাস্তবতা উল্টো, রীতিমতো আঁতকে ওঠার মতো। এখানে কর্মচারীর মুখ থেকে কথা বের করতেও দেখাতে হয় টাকার চেহারা। সরকারের গুরুত্বপূর্ণ এই দপ্তরে টেবিলে টাকা ফেললে যেভাবে চাইবেন সবকিছুই মিলবে সেভাবে। ওপর মহলের ছায়ায় সেখানকার কর্মসূচি কর্মচারীর সমন্বয়ে গড়ে উঠেছে সিন্ডিকেট। নামজারি খাতিয়ান, ডিসিআর, খানজার রশিদ কিংবা ভূমি অফিসের রেকর্ডপত্র সবই যেন তাদের হাতের মোয়া। কেউ জমি নিবন্ধন করতে এলে সরকারের নির্ধারিত ফির বদলে নির্ধারিত টাকার ছক ধরিয়ে দেওয়া হয়। এরপর নানা বাহানায় আদায় করা হয় টাকা। বছরের পর বছর চলছে এইভাবেই। বেশ কিছুদিন এই সাব রেজিস্ট্রারের কার্যালয়ে ঘুরে পাওয়া গেছে ঘুষ লেনদেনের অভিযোগের সত্যতা। কর্মকর্তার খাস কামরায় বসে প্রকাশ্যে ঘুষ লেনদেনের কথোপকথনের একটি অডিও রেকর্ডও এসেছেন সমকালের হাতে। সেখানে স্পষ্ট শোনা যায় সাব রেজিস্ট্রার অনিমেষ কুমার পাল একটি জমি রেজিস্ট্রির কথার জন্য সরকারি খরচের বাইরে নিজের জন্য 1 লাখ, জেলার রেজিস্ট্রার রফিকুল ইসলামের জন্য 20,000 ও অফিস সহকারীর জন্য মিলিয়ে 1,62,000 টাকা দাবি করেন। এই সময় তিনি বলেন, টাকা না দিলে কোনো কাজই হবে না। দলিল নিবন্ধনে দুর্নীতি প্রসঙ্গে সুশাসনের জন্য প্রচারী অভিযানে বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক KGM ফারুক সমকালকে বলেন, সাব রেজিস্ট্রার অফিসে অসহায় মানুষের টুটি চেপে ধরে দুর্নীতি করা হচ্ছে। সব ঠিক থাকার পরও নানা অজুহাতে প্রতি মাসে অর্ধেক কোটি টাকার বেশি ঘুষ আদায় হচ্ছে। আমরা বিভিন্ন সময় আলোচনায় এসব দুর্নীতির বিষয় তুলে ধরি। তবে কাঁচা টাকার গন্ধ ছাড়তে পারেন না কিছু অসাধু কর্মকর্তা। দলিল লেখক সমিতির একাধিক নেতা দেওয়ার তথ্য অনুযায়ী সদর রেজিস্ট্রির কার্যালয়ের প্রতি মাসে 60 থেকে 70টি দলিল রেজিস্ট্রি হয়। সেই হিসাবে বছরে গড়ে 220 কার্যদিবস ধরা হলেও রেজিস্ট্রি দলিলের সংখ্যা দাঁড়ায় 15,000-এর বেশি। অন্য দলিলে নির্দিষ্ট অঙ্কের প্রতি লাখে 1,000 টাকা ঘুষ না হলেও বেশি টাকা গুনতে হয় দানপত্র ঘোষণা, ভুল সংশোধন, বন্টনমালা, আশিয়তনামা ও আম মোক্তারনামায়। এখানে ঘুষের হার প্রতিটিতে সর্বনিম্ন 50,000 থেকে 2 লাখ টাকা। সাধারণত সম্পত্তির ভোগ দখল, রক্ষণাবেক্ষণ, কেনাবেচার জন্য কাউকে ক্ষমতা অর্পণের জন্য আম মোক্তারনমানা পাওয়ার অব অ্যাটর্নি করা হয়। ব্যাংক থেকে রেজিস্ট্রি অফিসে এ দলিল এলে 4 থেকে 5 লাখ টাকার নিচে সেগুলো রেজিস্ট্রি করা হয় না। সাব রেজিস্ট্রার কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, গত জুনে ঘুষ আদায় হয়েছে অন্তত 60 থেকে 65 লাখ টাকা। সেই হিসেবে বছরের ঘুষের অঙ্ক দাঁড়ায় 7 থেকে 8 কোটি টাকা। সাব রেজিস্ট্রার কার্যালয়ে অফিস সহকারী থেকে শুরু করে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী এ টাকার ভাগ পান। ঘুষের টাকার 60% নেন সাব রেজিস্ট্রার অনিমেষ কুমার পাল। বাকি টাকার 20% অফিস সহকারী তানজিল আল সরকার আর 20% কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ভাগ-বাটোয়ারা হয়। প্রতিদিন বিকেলে 5 থেকে 5:30টার মধ্যে ঘুষের টাকার ভাগ সবাই পেয়ে যান। বগুড়া সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে দেখা যায় কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও সেবা নিতে আসা ব্যক্তিদের বাইরেও অনেক মানুষের জটলা। অফিস চত্বরে ঘুরতে থাকা বেশিরভাগ লোকই দালাল চক্রের সদস্য। তার কম টাকায় দলিল নিবন্ধন করে দেওয়ার কথা বলে পছন্দের দলিল লেখকের কাছে মক্কেল ধরে আনে।
বিনিময়ে পায় কমিশন। দেখা যায় নিবন্ধনের আগে দলিল ঘেঁটে দেখার পর অফিস সহকারী তানজিল আল সরকার ও ফি নির্ধারক তহমিনা আক্তার দলিল লেখকদের কাছ থেকে প্রকাশ্যে ঘুষের টাকা তুলছেন। এই সময় নিজেদের পরিচয় দিয়ে অফিস সহকারী তানজিল আল সরকারকে কি করছেন জানতে চাইলে তিনি বলেন, আমরা জোর করে কিছু নেই না, অনেক ঝামেলার কাজ নিয়ে এসে ক্রেতা বিক্রেতা নিজেরাই স্বেচ্ছায় বকশিশ দিয়ে যান, আমরা নির্দিষ্ট অঙ্কের টাকা নিতে বাধ্য করি। এই অভিযোগে সঠিক নয়, তবে একাধিক দলিল লেখক জানান সরকার নির্ধারণ ফি দিয়ে রেজিস্ট্রেশন করার কথা বললে সংশ্লিষ্টরা নানা অজুহাত দেখান। আর শুধু জমি রেজিস্ট্রি নয়, দানপত্র, বন্টনপত্র, ঘোষণাপত্র, অংশনামা ও চুক্তিপত্রের মতো দলিল সম্পাদনের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির চেয়ে 50 থেকে 60 গুণ টাকা দিতে হচ্ছে দাতা গ্রহীতাদের। দলিলের নকল অনুলিপি সংগ্রহ করতেও সেবা গ্রহীতাদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত 1 থেকে 1,500 টাকা। পুলিশের সাবেক এই কর্মকর্তা পেনশনের টাকায় তার অসুস্থ স্ত্রীর নামে ফ্ল্যাট রেজিস্ট্রি করতে সম্প্রতি সাব রেজিস্ট্রার অনিমেষ কুমার পালের কাছে যান। এই কাজের জন্য মোটা অঙ্কের ঘুষ দাবি করেন অনিমেষ। অনুরোধ করার পরেও ঘুষের টাকা ছাড় দিতে রাজি হননি সাব রেজিস্ট্রার। শেষ পর্যন্ত এই ব্যাপারে থানায় অভিযোগ করে পুলিশের সহযোগিতা নিয়ে ওই কর্মকর্তা রেজিস্ট্রি কাজ শেষ করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।